প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোভাবে অবস্থান করছো বাসায়। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের এই ছবিটি দেখতে পাচ্ছ স্লাইডে, যে একটা বিশেষ ধরনের চারা গাছ। এখানে চারা গাছ তৈরির সময় কিন্তু একটা বীজ থেকে বা একটা খণ্ডিত অংশ থেকে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়, এবং সেখানে একটা বিশেষ প্রক্রিয়া হয় ফিজিওলজিক্যাল, যে প্রক্রিয়াটি তোমরা দেখতে পাবো আজকের আলোচ্য বিষয়। স্লাইডটি দেখো খেয়াল করে, যে একটা ছবি দেওয়া আছে। এটি হচ্ছে, তোমরা খেয়াল করো কিসের ছবি? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার এবং বাম দিকে দেখো যে গ্লাইকোলাইসিস লিখে আছে, এবং তারপরে অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আজকের আলোচ্য বিষয় কিন্তু এটি, গ্লাইকোলাইসিস থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পর্যন্ত। এটি মাইটোকন্ড্রিয়ার বাইরে আছে গ্লাইকোলাইসিস, এবং ভিতরে আছে অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে নিচের দিকে আরো চিহ্ন দেওয়া আছে, দেখো এটিপি লেখা আছে, 2 ATP 32 ATP। অতএব আজকের এই আলোচ্য বিষয়টা কিন্তু এখানে স্লাইডে দেখানো হয়েছে, যে মাইটোকন্ড্রিয়া সংগঠিত হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। হ্যাঁ হ্যাঁ, শক্তিঘর। আমরা দেখি পরবর্তী স্লাইডে। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। জীববিজ্ঞান প্রথম পত্র। তোমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ অংশ, শ্বসন। আজকের এই অংশটুকু তোমাদের রেসপিরেশনের যে অংশটুকু, সেটি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবা বা শুনবা, আশা করি। আজকের শিখন ফল, শ্বসন কি তা বলতে পারবে তোমরা, সবাদ ও অবাধ শ্বসনের ধারণা পাবে, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়া বর্ণনা এবং গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমি এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি যে একটা রাসায়নিক বিক্রিয়া, তোমরা খেয়াল করো, C6H12O6 গ্লুকোজ, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, 6 মলিকুলার ওয়াটার যুক্ত হয়েছে, এবং 36 ADP প্লাস 36 PI। দ্যাট মিনস ADP কি জিনিস তোমাদের জানা আছে? হ্যাঁ, কোএনজাইম অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং 36 PI। আই মিনস হচ্ছে ইনঅর্গানিক, পিতে ফসফেট। ইনঅর্গানিক ফসফেট, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, রাইট, দ্যাট ইজ ফসফরিক। দেখো এখানে এনজাইম এবং কোএনজাইম অ্যাক্টিভেশন, অর্থাৎ এই শ্বসনের ক্ষেত্রে অনেকগুলো এনজাইম কোএনজাইম কিন্তু পর্যায়ক্রমিকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। এবং প্রোডাক্ট হিসেবে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এখানে কি তৈরি হবে? শ্বসনে কি তৈরি হয়? হ্যাঁ, শ্বসনে আমরা জানি অক্সিজেন গ্রহণ করে জীব, এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এখানে কার্বন ডাইঅক্সাইড হবে। আর ফটোসিনথেসিসে কিন্তু আমরা দেখেছিলাম, সেখানে উল্টো কেস, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ, আর কি ত্যাগ করে? অক্সিজেন ত্যাগ করে। এটি রিভার্সিবল একটা ঘটনা, যে ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের মধ্যে একটা বিরাট পার্থক্য, যে রেসপিরেশনে অক্সিজেন আমরা গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এবং সাথে সাথে 12 মলিকুলার ওয়াটার, 36 ATP প্লাস তাপ শক্তি। শ্বসন, রেসপিরেশন, এটি খুবই গুরুত্বপূর্ণ ফিজিওলজিক্যাল প্রসেস। প্রত্যেকটা জীবদেহে, যে জীবগুলো পৃথিবীতে অবস্থান করছে, প্রত্যেকটা জীবদেহ, মাইক্রো অর্গানিজম থেকে শুরু করে উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীদের সবসময় শ্বসন হয়ে থাকে। তো শ্বসনের ডেফিনিশনটা আমরা দেখি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে বিভিন্ন এনজাইম ও কোএনজাইমের সহায়তায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ, যেমন শর্করা, প্রোটিন, লিপিড, জৈব অ্যাসিড জারিত হয়ে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়, ও কার্বন ডাইঅক্সাইড উপজাত হিসেবে নির্গত হয়, এবং বাকি অংশ তাপশক্তি রূপে মুক্ত হয়, তাকে শ্বসন বলে। তাহলে শ্বসন হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে বা অনুপস্থিতিতে হতে পারে। এখানে এনজাইম এবং কোএনজাইম এরা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে, এবং কোষস্থ জটিল যে জৈব যৌগ, সেটি শর্করা হতে পারে, প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, এবং অন্য জৈব অ্যাসিড হতে পারে। তারা সম্পূর্ণরূপে জারিত হতে পারে বা অসম্পূর্ণরূপেও জারিত হতে পারে। তো সম্পূর্ণরূপে জারিত হয়ে এটিপি তৈরি করবে, যে এটিপি কিন্তু আমাদের অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটি আমাদের গতিশক্তি। এই এটিপির কারণেই আমরা ফিজিওলজিক্যাল ওয়ার্কগুলো করে থাকি, প্রত্যেকটা প্রাণী বা জীব
তাদের যে কাজগুলো করে থাকে, যেমন আমরা কথা বলছি এনার্জি লাগবে, আমরা চলাফেরা করলে এনার্জি লাগবে, আমাদের যে কোনো কাজ করতে গেলে আমাদের এনার্জি লাগবে। আর এই এনার্জির কিন্তু সোর্স হচ্ছে এটিপি। ঠিক আছে। শ্বসনের রাসায়নিক বিক্রিয়া, আমরা সবাত শ্বসনের ক্ষেত্রে এটি দেখানোর চেষ্টা করেছি। শ্বসনের রাসায়নিক বিক্রিয়া, গ্লুকোজ যদি শ্বসনিক বস্তু হয় তাহলে C6H12O6 গ্লুকোজ, 6 মলিকুল অক্সিজেন, 6 মলিকুল ওয়াটার এবং 36 ADP প্লাস 36 PI। বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে। প্রোডাক্ট হিসেবে তৈরি হবে 6 মলিকুল কার্বন ডাইঅক্সাইড, 12 মলিকুল ওয়াটার, 36 ATP, যেটি আমাদের গতিশক্তি এবং তাপ। তোমরা বলতে পারো কি এটিপি কি ধরনের রাসায়নিক বস্তু? হ্যাঁ হ্যাঁ, এটি কোএনজাইম অ্যাডেনোসিন ট্রাইফসফেট। শ্বসনিক অঙ্গ, রেসপিরেটরি অর্গান। শ্বসনিক অঙ্গ হিসেবে আমরা কি কি দেখব? তোমাদের প্রশ্ন হচ্ছে শ্বসন কোথায় সংঘটিত হয়। তো সেলের মধ্যে যে জীবকোষ আমরা দেখতে পাই, জীবকোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মেসোজোম। আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষীয়, ফলে সেখানে মাইটোকন্ড্রিয়া থাকবে না, ফলে তাদের মেসোজোমে কিন্তু শ্বসন 24 ঘন্টায় চলতে থাকে। শ্বসনিক অঙ্গ, রেসপিরেটরি অর্গান, তাহলে বেসিক্যালি আমরা জানো মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম। শ্বসনিক বস্তু, রেসপিরেটরি সাবস্ট্রেট, গ্লুকোজ, আমিষ, চর্বি, জৈব অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তোমরা জানো যে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার ক্ষুদ্রতম ইউনিট। আমরা এটি সরাসরি শ্বসনিক বস্তু হতে পারে। আবার কেউ কেউ বা আমরা প্রত্যেকেই কিন্তু যে খাদ্যগুলি ভক্ষণ করে থাকি, ভাত, রুটি, কলা হতে পারে, আলু হতে পারে, এগুলো কিন্তু পলিস্যাকারাইড। সেই পলিস্যাকারাইড কিন্তু আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করার পরে পাকস্থলীতে ভেঙে গ্লুকোজ হিসেবে ব্লাডে কিন্তু চলে যায়। সেই গ্লুকোজটা শ্বসনিক বস্তু। আমিষ, প্রোটিন, আমরা সরাসরি প্রোটিন ভক্ষণ করে থাকি, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের সেলের মধ্যে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তোমরা জানো অ্যামিনো অ্যাসিড হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ প্রোটিন। দেন চর্বি, এটা উদ্ভিজ্জ প্রোটিন চর্বি হতে পারে বা প্রাণীজ চর্বি হতে পারে। চর্বি আমরা জানি ফ্যাট ভেঙে আমাদের সেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, যেটি শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। আর বিভিন্ন জৈব অ্যাসিড, যে অ্যাসিডগুলো আমরা সরাসরি খেতে পারি, যেমন তেঁতুল যদি কেউ খেয়ে থাকে, টার্টারিক অ্যাসিড। আমরা যদি আপেল ভক্ষণ করে থাকি, আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলো কিন্তু আমাদের সেলের মধ্যে গিয়ে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসেবে কাজ করতে পারে। শ্বসনের প্রকারভেদ, টাইপস অফ রেসপিরেশন। শ্বসন মূলত দুই ধরনের, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। সবাত অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি শ্বসন হয় সেটি সবাত শ্বসন, আর অক্সিজেনের অনুপস্থিতিতে যদি হয় সেটি হচ্ছে অবাত শ্বসন। অ্যারোবিক রেসপিরেশন, সবাত শ্বসন। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কোষস্থ শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন করে এবং বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে, তাকে সবাত শ্বসন বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবাত শ্বসন, অ্যারোবিক রেসপিরেশনে অক্সিজেন উপস্থিত থাকবে এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং বিপুল পরিমাণ শক্তি, এনার্জি প্রচুর তৈরি করবে। 36 এটিপি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই এটিপি কিন্তু আমাদের শক্তি ঘরের অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, যে আমরা শক্তি ঘর বলে থাকি কোষের, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু এটিপি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যেই, আমরা দেখব পরবর্তীতে। তো এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো যে C6H12O6 গ্লুকোজের সংকেত, অক্সিজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ শ্বসনে যদি অক্সিজেন যুক্ত হয়, এবং এটাকে আমরা অক্সিডেশন বলে থাকি। অক্সিডেশন অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি তৈরি করছে এবং আমাদের গতিশক্তি এটিপি তৈরি করছে এবং তাপ শক্তি কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে সবাত শ্বসনের রাসায়নিক বিক্রিয়া। এখানে এনজাইম কিন্তু অ্যাক্টিভিটর হিসেবে কাজ করবে এবং তাদের প্রোডাক্টটা কিন্তু এনজাইম ছাড়া কিন্তু বিক্রিয়া সংঘটিত হয় না। অল বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হ্যাজ বিন কন্ট্রোলড বাই এনজাইম, তোমাদের মনে রাখতে হবে। এনজাইমস উৎসেচক, বাংলায় আমরা বলি উৎসেচক। তো দেখি অবাত শ্বসন কাকে বলে। অ্যানারোবিক রেসপিরেশন,
অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন হয় তাকে অবাধ শ্বসন বলে। এক্ষেত্রে গ্লুকোজ কিন্তু আংশিকভাবে জারিত হবে, জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কখনো কখনো ল্যাকটিক অ্যাসিডও তৈরি হতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি নির্গত হবে। তাহলে অবাধ শ্বসনের গ্লুকোজটা আংশিক জারিত হবে এবং শক্তির পরিমাণটা সামান্য হবে। আমরা ওইখানে দেখেছিলাম সবাধ শ্বসনের 36 এটিপি, কিন্তু এখানে হবে 2 এটিপি। এটি মনে রাখতে হবে তোমাদের। এই প্রক্রিয়া ব্যাকটেরিয়া এবং কিছু ছত্রাকে সংঘটিত হয়। অবাধ শ্বসন সচরাচর ব্যাকটেরিয়া এবং কিছু ছত্রাকে সংঘটিত হয়ে থাকে। আমরা দেখি এটা কি রকম হয়। গ্লুকোজ শ্বসনিক বস্তু হলে C6H12O6 plus 2 ADP plus PI এনজাইম, এবং এখানে তৈরি হচ্ছে প্রোডাক্ট ইথানল, ইথাইল অ্যালকোহল, 2 molecules ইথাইল অ্যালকোহল, CH3CH2OH ইথাইল অ্যালকোহল প্লাস 2 molecule কার্বন ডাই অক্সাইড প্লাস 2 ATP প্লাস 25 কিলো ক্যালোরি এনার্জি। আমরা এখানে এনার্জিটা বলে দিছি, 25 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয়। আর এটিপি হচ্ছে 2 এটিপি, অর্থাৎ 2 এটিপি বার্ন করলে এটা তৈরি হয়। তাহলে 36 এটিপি বার্ন করলে কত হবে তোমরা এটা ক্যালকুলেট করে বের করবে। অবাধ শ্বসন আমরা বলছি যেখানে ব্যাকটেরিয়া এবং কিছু ছত্রাকে হয়, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে হতে পারে। কখনো কখনো অক্সিজেনের ঘাটতি হতে পারে, যেমন যারা আমরা দেখেছি যে খেলোয়াড় যারা দৌড়বিদ, তারা দৌড়াতে দৌড়াতে তাদের মাসুলে টান পড়ে। কেন মাসুলে টান পড়ে? মাসুলে কিন্তু যে অক্সিজেন দরকার হয়, শ্বসন হতে থাকে সবসময়। তো আমাদের রেসপিরেশন সিস্টেমে যে অক্সিজেনটা গ্রহণ করি, কখনো কখনো এই দৌড়বিদদের কিন্তু অক্সিজেনটা মাসুলে পৌঁছাতে পারে না সময় মতো, ফলে সেখানে অবাধ শ্বসন হয় এবং মাসুলে টান পড়ে। এই হচ্ছে তোমাদের অবাধ শ্বসনের ঘটনা। তো তোমরা খেয়াল করবা যে অবাধ শ্বসনের আমাদের অক্সিজেন এখানে থাকে না, ফলে গ্লুকোজটা আংশিক জারিত হবে হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য এনার্জি তৈরি করবে, যেটা আমরা 2 molecule এটিপি এখানে দেখালাম। ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাধ শ্বসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সবাধ শ্বসনের পর্যায়ক্রমিক কিছু রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি মাত্র। রাসায়নিক বিক্রিয়াগুলো এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। সকল সজীব কোষের দিন রাত্রি সবসময় এই প্রক্রিয়া চলে। তোমরা জানো যে শ্বসন সব সময় হয়, শ্বসন বন্ধ হয়ে গেলে, অর্থাৎ আমাদের যদি এই রাসায়নিক বিক্রিয়াগুলো যদি বন্ধ হয়ে যায় বা এই ফিজিওলজিক্যাল প্রসেসটা বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষ হোক প্রাণী হোক মারা যাবে। তো সকল সজীব কোষের দিন রাত্রি সবসময় এই প্রক্রিয়া চলে। তবে সজীব কোষের মধ্যে কোন কোন জায়গায় কি সংঘটিত হয়? সবাধ শ্বসনকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর অ্যাসিটাইল কোয়ে, 3 নম্বর ক্রেবস চক্র, 4 নম্বর হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমরা খেয়াল করো ডান দিকে আমি লাল কালার দিয়ে চিহ্নিত করেছি, অর্থাৎ সবাধ শ্বসনের 4টি ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে, অ্যাসিটাইল কোয়ে হয় মাইটোকন্ড্রিয়ায়, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায়, ইটিএস মাইটোকন্ড্রিয়ায়। আমি প্রথমেই যে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, খেয়াল করো আমি ফিরে যাচ্ছি সেই স্লাইডে। মাইটোকন্ড্রিয়ার ছবি সম্বলিত যে স্লাইড, এই স্লাইডে তোমরা খেয়াল করো যে সবাধ শ্বসনের গ্লাইকোলাইসিসটা কিন্তু কোষের সাইটোপ্লাজমে বাইরে আছে মাইটোকন্ড্রিয়ার। বাকি 3টি অংশ অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটাকে ইটিএস বলে থাকি, সেটি কিন্তু সংঘটিত হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তোমাদের এই ছবিটি খেয়াল করতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ায় 3টি এবং শুধুমাত্র গ্লাইকোলাইসিস সংঘটিত হবে কোষের সাইটোপ্লাজমে। আমরা যে স্লাইডে ছিলাম সেখানে ফিরে যাই। হ্যাঁ, আমরা সবাধ শ্বসন কাকে বলে, অবাধ শ্বসন কাকে বলে সেটি জানলাম, এবং সবাধ শ্বসনের 4টি ধাপ কোথায় সংঘটিত হয় সেটিও দেখলাম। গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে, বাকি 3টি অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইটিএস সংঘটিত হবে মাইটোকন্ড্রিয়ায়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাইবাতে জিজ্ঞেস করা হয় তোমাদেরকে যে শ্বসনের যে 4টি ধাপ সবাধ শ্বসনের, সেটি গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় এবং বাকি 3টি ধাপ কোথায় সংঘটিত হয়। তোমাদের
প্রশ্ন করতে পারে স্যাররা, ঠিক আছে? হ্যাঁ, গ্লাইকোলাইসিস। গ্লাইকো মিনস হচ্ছে গ্লুকোজ, লাইসিস ভেঙে যাওয়া। তোমরা বুঝতেই পারছো যে কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2, 2 অণু পানি উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। অর্থাৎ এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 NADH2 এবং 2 অণু পানি তৈরি করবে। এই প্রক্রিয়া বা প্রসেসটাকে আমরা গ্লাইকোলাইসিস বলছি। এই প্রক্রিয়ার প্রতিষ্ঠাতা বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নাস, এই তিনজন জার্মান বিজ্ঞানী 1930 সালে বর্ণনা করেন এবং তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিসের ধাপগুলো তারা আবিষ্কার করলেন। ফলে তাদেরকে স্মরণ করার জন্য আমরা এই প্রক্রিয়াটাকে ইএমপি পথ বলা হয়, ঠিক আছে? এমডেন এর সংক্ষিপ্ত প্রথম অক্ষরটি ই, মেয়ারহফের এম এবং পার্নাসের পি, ইএমপি পথ। হ্যাঁ, ইএমপি পথ। আমি এখানে একটা শব্দ লিখেছি, এই শব্দটি তোমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এই বিক্রিয়াগুলোই কিন্তু এখানে যে এনজাইম দ্বারা প্রভাবিত হয় বা যে এনজাইম দ্বারা সংঘটিত হয়, সেই এনজাইমের সংক্ষিপ্ত রূপ আমি কিন্তু এখানে বর্ণনা করছি। ধারাবাহিকভাবে KIK, কিকা, আই ডেক, ডিই কি ডেক, এমই কি মেক, কিকা আই ডেক মেক। এখানে কিন্তু দেখো যে 10টা এনজাইমের প্রত্যেকটা এনজাইমের প্রথম অক্ষর গ্রহণ করে আমি একটা সূত্র তৈরি করেছি, কিকা আই ডেক মেক। কে আছে দেখো ব্ল্যাক কালারের 4টি, K for kinase, I for isomerase enzyme, A for aldolase enzyme, D হচ্ছে dehydrogenase enzyme, M for mutase এবং E for হচ্ছে enolase। এই হচ্ছে এনজাইমগুলোর নাম এবং এই সূত্রটি তোমাদের খাতায় লিখে রাখবা, তোমরা মনে করবা যে কিকা আই ডেক মেক। ওকে, গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি পর্যায়ক্রমিকভাবে নিম্নরূপ দাঁড়ায়। অর্থাৎ আমরা শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ ধরি, তাহলে গ্লাইকোলাইসিস এর পর্যায়ক্রমিক যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেখানে কিভাবে হয় আমরা এখন দেখি। ফার্স্ট রিঅ্যাকশন এনজাইম কাইনেস, সো দ্যাট এখানে কে ইন্ডিকেট করেছি আমি, হেক্সোকাইনেস। 6 মলিকুল গ্লুকোজ, কার্বন দিয়ে গঠিত গ্লুকোজ তোমরা জানো, 6 কার্বন বিশিষ্ট, ফলে হেক্সো নামটা করেছে হেক্সোকাইনেস। এবং কাইনেস এনজাইম যখন যুক্ত হবে ম্যাগনেসিয়াম আয়নকে যুক্ত করে হবে। এই কাইনেস এনজাইম ম্যাগনেসিয়াম আয়নের সহায়তা নিয়ে যে কোনো যৌগের সঙ্গে এটিপি কে যুক্ত করতে পারে বা এটিপি মুক্ত করতে পারে, ফলে কাইনেস এনজাইম। এটি কিন্তু রিভার্সিবল বিক্রিয়া নয়, একমুখী বিক্রিয়া। তোমরা খেয়াল করো, গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, CHO, CHOS হোল ব্র্যাকেট 4, CH2OH। আমি এই গাঠনিক সংকেত ইতিপূর্বেই দেখিয়েছিলাম, আজকেও আমি লিখেছি। অ্যালডিহাইড গ্রুপ গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। তোমরা দেখতে পাচ্ছ যে CHOS ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি 4 লিখেছি, অর্থাৎ একই জিনিস 4টি একই ধরনের হওয়ার কারণে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 4 লিখেছি। তাহলে 6 কার্বন, CHO অ্যালডিহাইড গ্রুপে একটা কার্বন, 6 কার্বন CH2OH এবং বাকি CHOS এখানে 4টি কার্বন। গ্লুকোজের এই সংকেত তোমাদের মনে আছে ইনশাআল্লাহ। এটিপি কে যুক্ত করে হেক্সোকাইনেজ এনজাইম এবং প্রোডাক্ট হিসেবে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। অর্থাৎ এটিপির কাছ থেকে একটি ফসফেট বেরিয়ে যায়, যে ফসফেটটি হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। আর যে ফসফেটটি যুক্ত হয় গ্লুকোজের সঙ্গে সেটি কিন্তু আসলে এই যে পি এর চারিদিকে আমি বৃত্ত আঁকিয়ে দিচ্ছি গোল করে, এটি হচ্ছে ফসফরিক অ্যাসিড H2PO3। তাহলে গ্লুকোজের 6 নম্বর কার্বনের সঙ্গে এই ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে। আর এই ফসফরিক অ্যাসিডের হাতে ছিল আমার একটি হাইড্রোজেন, একটি অক্সিজেন। আর এই হাইড্রোজেন অর্থাৎ গ্লুকোজ 6 নম্বর কার্বনে হাইড্রোজেন মিলিত হয়ে এখনো পানি তৈরি করে। আর এটিপিটার পরিণত হয় এডিপিতে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডেনোসিন ডাইফসফেট। তোমরা এই রাসায়নিক বিক্রিয়ার বাম দিকে অ্যারো চিহ্নের ডান দিকে তোমরা কিন্তু ভারসাম্য কিন্তু খেয়াল করবা, এবং আমি চেষ্টা করেছি ভারসাম্য আকারে দেখানোর। তোমাদের প্রত্যেকটা বিক্রিয়ায় কিন্তু আমি চেষ্টা করেছি। কোনো
অসঙ্গতি থাকলে তোমরা সেটা নোট করে রাখবা, পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবা। এই হচ্ছে ফার্স্ট রিয়াকশন কাইনেজ এনজাইম, গ্লুকোজ থেকে একটা এটিপি কিন্তু আমি লস করলাম। আমাদের গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হবে বা শ্বসনে এটিপি, যে আমরা জানি যে এটি কোএনজাইম, এটি গতিশক্তি, এটি তৈরি হবে, কিন্তু প্রথম বিক্রিয়ায় গ্লুকোজের সঙ্গে যুক্ত হয়, এটিপি খরচ হয়ে যায় এবং আরেকটি এটিপি খরচ হবে 3 নম্বর বিক্রিয়ায়। এই দুটো জায়গায় এটিপি দুটো লস করবে বা খরচ হবে, কিন্তু প্রোডাক্ট হিসেবে আমরা দেখব যে টোটাল 10টি এটিপি তৈরি হয়, 2টি খরচ হয়ে যায়, 8টি এটিপি গ্লাইকোলাইসিস তৈরি হয়। আমরা প্রোডাক্ট হিসেবে দেখব পরে কাউন্ট করে, তোমরা শুধু খেয়াল করতে থাকো। এই হচ্ছে ফার্স্ট রিয়াকশন। আমরা দ্বিতীয় বিক্রিয়ায় চলে যাই। সেকেন্ড রিয়াকশনে আমি আই ইন্ডিকেট করেছি, দেখো আইসোমারেজ এনজাইম, গ্লুকোজ 6 ফসফেট অ্যালডিহাইড গ্রুপ গ্লুকোজ, তোমরা জানো যে CHO কোনো চেঞ্জ নেই, CHOS হোল ব্র্যাকেট 4 CH2OP, গ্লুকোজ 6 ফসফেট, এটি কিন্তু উভমুখী বিক্রিয়া। আইসোমারেজ এনজাইম প্রয়োগ করলে যে সাবস্ট্রেটের উপরে আইসোমারেজ কাজ করবে তার কিন্তু সমান অনুবিশিষ্ট নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে। অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছে ডান দিকে। তোমরা দেখো যে এই দুজন অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কিন্তু সমান অনুবিশিষ্ট। গ্লুকোজে আছে কার্বন 6টি, ফ্রুক্টোজেও 6টি। দেখো ব্র্যাকেটের মধ্যে 4টি কার্বন, অ্যালডিহাইড গ্রুপে 1টি 5টি এবং নিচে 1টি 6টি। ফ্রুক্টোজের ক্ষেত্রেও তাই, 1 নম্বর কার্বনে 1টি, 2 নম্বরে আরেকটি কার্বন 2টো এবং 6 নম্বর কার্বনে 1টি 3টি এবং ব্র্যাকেটের মধ্যে আছে 3টি, এই 6টি। অক্সিজেন আছে গ্লুকোজে 1 2 ব্র্যাকেটের মধ্যে 4, 6টি। ফ্রুক্টোজের ক্ষেত্রে 6টি, 1 2 3 এবং ব্র্যাকেটের মধ্যে 3, 6টি। তোমরা খেয়াল করো হাইড্রোজেন 1 2 3 এবং 8, 11টি আছে গ্লুকোজে, ফ্রুক্টোজেও কিন্তু 11টি হাইড্রোজেন থাকবে। এখানে 1 নম্বর কার্বনে 3টি, 6 নম্বর কার্বনে 2টি 5টি এবং এখানে ব্র্যাকেটের মধ্যে আছে 3 2 6টি, এই 11টি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আইসোমারেজ এনজাইম প্রয়োগ করলে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যালডিহাইড গ্রুপটা পরিণত হচ্ছে কিটোন গ্রুপে। এটি রিভার্সিবল বিক্রিয়া, প্রয়োজনে এই ফ্রুক্টোজ 6 ফসফেটও কিন্তু গ্লুকোজ 6 ফসফেট তৈরি হতে পারে যখন কোনো ঘাটতি হয়ে যায়। এবার থার্ড রিঅ্যাকশনে যাই আমরা। থার্ড রিঅ্যাকশন কাইনেজ এনজাইম। দেখো আমি প্রথমে কিকা আই টেক মেক বলেছিলাম, কে ফার্স্ট রিঅ্যাকশনে কে ইউজ করেছি, সেকেন্ড রিঅ্যাকশনে আই ইউজ করেছি, কে ফর কাইনেজ, আই ফর আইসোমারেজ, এবং থার্ড রিঅ্যাকশনে কে কাইনেজ এনজাইম, ম্যাগনেসিয়াম আয়ন, ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে এটিপি যুক্ত হবে। আমি এটিপি কিন্তু দেখেছি যে খরচ হয়ে যাচ্ছে এখানে 3 নম্বর কার্বনে। এটিপির ফসফরিক অ্যাসিডটা, এটিপি থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে, ফসফরিক অ্যাসিড, এটিপি তৈরি হবে। এই ফসফেটটা ভেঙে ফসফরিক অ্যাসিড তৈরি হবে, যেটি 1 নম্বর কার্বনে যুক্ত হবে ফ্রুক্টোজের, এবং সাথে কিন্তু ওএইচ থাকবে, একটি হাইড্রোজেন অক্সিজেন। এই একটি হাইড্রোজেন অক্সিজেন এবং 1 নম্বর কার্বনের ফ্রুক্টোজ 6 ফসফেটের এটি মিলিত হয়ে পানি তৈরি করবে। তোমরা খেয়াল করবা যে ফার্স্ট রিঅ্যাকশনে প্রথম বিক্রিয়ায় দেখানো হয়েছে যে কিভাবে এটিপি যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড প্রোডাক্টের সঙ্গে যুক্ত হবে এবং এটিপি তৈরি হবে। আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি প্রথম বিক্রিয়ায়। অতএব এই বিক্রিয়াতে তোমরা খেয়াল করবা যে একইভাবে এটিপি ভেঙে এডিপি তৈরি হবে, একটা ফসফরিক অ্যাসিড 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হবে এবং এখন পানি তৈরি হবে। প্রোডাক্ট হিসেবে আসলো কি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, অর্থাৎ ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড, 6 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড, ফলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, মানে বাইফসফেট বা বিস ফসফেট, দুটো ফসফরিক অ্যাসিডের কারণে আমরা বিস ফসফেট নামকরণ করছি। এটি কিন্তু একমুখী বিক্রিয়া। থার্ড রিঅ্যাকশন হয়ে গেল। এবারে আমরা চলে যাই ফোর্থ রিঅ্যাকশনে, চতুর্থ বিক্রিয়া গ্লাইকোলাইসিসের। দেখো যে অ্যালডোলেজ এনজাইম এখানে ক্রিয়াশীলতা দেখায়, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, যেটি আমরা 3 নম্বর বিক্রিয়া পেয়েছি। অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এই 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট ভেঙে 2 অণু 3 কার্বন বিশিষ্ট দুটো যৌগ তৈরি করে। প্রথমটি হচ্ছে CHO CHOS CH2OP, এটি 3PGA। তোমাদের মনে করার কথা, আমি ফটোসিনথেসিস পড়ানোর সময় এটি কিন্তু বলেছিলাম 3-ফসফোগ্লিসাইলডিহাইড। এই যৌগটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপের
3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড থাকার কারণে 3-ফসফোগ্লিসারলডিহাইড। আর দ্বিতীয় যৌগটি হচ্ছে CH2OH CO কিটোনমূলক CH2OP ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3-ফসফেট। তোমরা খেয়াল করো, ডাই মানে 2, হাইড্রোক্সিল গ্রুপ, 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ এবং 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড রিমুভ করলে পানির সঙ্গে বিক্রিয়া করে এখানে একটা হাইড্রোজেন বসবে, ফলে ডাইহাইড্রোক্সি আর কিটোনমূলক থাকার কারণে অ্যাসিটোন ফসফেট। ক্লিয়ার? তাহলে ফ্রুক্টোজ ছিল 6 কার্বন বিশিষ্ট, এটি ভেঙে অ্যালডোলেজ এনজাইমের ক্রিয়াশীলতায় 3 কার্বন বিশিষ্ট দুটো যৌগ তৈরি করে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তোমরা বাম দিক এবং ডান দিকে যদি ভারসাম্য খেয়াল করবা, কার্বন এখানে আছে 6টি এবং ডান দিকে এই দুটো প্রোডাক্ট মিলিতভাবে 6টি কার্বন, অর্থাৎ 3-ফসফোগ্লিসারলডিহাইডে কার্বন আছে 3টি এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটও 3টি। দেখো 1 2 3 1 2 3 এবং হাইড্রোজেন কাউন্ট করলে যা পাবা এখানেও তাই পাবা। হাইড্রোজেন আছে কতটি আমরা একটু খেয়াল করে দেখি। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এখানে আছে 2টো, এখানে 2টো 4টা এবং ব্র্যাকেটের মধ্যে আছে 6টি 10টি। এখানে আমরা দেখি 1 2 3 4 5, 3-ফসফোগ্লিসারলডিহাইডে আছে 5টি, তাহলে এইখানেও 5টি থাকবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে 3 4 5। অক্সিজেন আছে 1 2 3 3 6, তাহলে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে অক্সিজেন আছে 6টি এবং প্রোডাক্ট হিসাবে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে 6টি পাবা। দেখো 1 2 3 3PG-তে 3টি এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটে 3টি 1 2 3। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তোমরা এটি খেয়াল করবা এবং দেখবা বাম দিকের প্রোডাক্টের সঙ্গে, অর্থাৎ বাম দিকের যে সাবস্ট্রেট আছে তার সঙ্গে ডান দিকের প্রোডাক্টের সমস্ত কিছু রাসায়নিক ভারসাম্য হিসেবে বিদ্যমান। আমরা 5th রিঅ্যাকশনে যাই। তোমরা খেয়াল করো যে অ্যালডিহাইড 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে আইসোমারেজ এনজাইম তৈরি হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আমরা বলেছিলাম কিকা আই ডেক মেক, কিকা চলে গেছে, আইতে আসি আমরা আই। তো এই 3-ফসফোগ্লিসারলডিহাইড আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এটি কিন্তু অ্যালডিহাইড গ্রুপ তৈরি করবে প্রোডাক্ট কিটোন গ্রুপের এবং সমান অণু থাকবে। আইসোমারেজ এনজাইম মানেই তোমরা ধরে নেবা যে সাবস্ট্রেটের উপরে কাজ করবে, সেই সাবস্ট্রেট থেকে যে প্রোডাক্টটা তৈরি হবে সমান অণু বিশিষ্ট হবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাক্টিভেশন যে কার্যকরী মূলক যে সেই মূলকটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অ্যালডিহাইড গ্রুপ আছে 3PG-তে, প্রোডাক্ট হিসেবে আমরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কিটোন মূলক পেলাম। আর গ্লাইকোলাইসিসে কিন্তু এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটাই কিন্তু তৈরি হয় আইসোমারেজ এনজাইমের ক্রিয়াশীলতায় 3PG-তে। তাহলে আমার হাতে আছে একটা 3PG আর এই প্রোডাক্টটা কিন্তু রূপান্তরিত হলো 3PG-তে। তাহলে আমাদের 6 নম্বর বিক্রিয়া থেকে 6th রিঅ্যাকশন থেকে কিন্তু আমাদের 3-ফসফোগ্লিসারলেট 1 অণু নয় 2 অণু, অর্থাৎ আমরা জানি গ্লাইকোলাইসিসে 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তাহলে 3-ফসফোগ্লিসারলেট 2 অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে পরবর্তী 6 নম্বর বিক্রিয়া থেকে, খেয়াল করবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 2 অণু করে তৈরি হবে। আমি একটা এখানে একটি লিখে রেখেছি, তোমরা দেখো নাম্বার 6 এনজাইম ডিহাইড্রোজিনেস কিকা আই ডেক মেক ডি ডেক, আমি ডি ফর ডিহাইড্রোজিনেস এনজাইম, এখানে ডিহাইড্রোজিনেস মানে হাইড্রোজেনটা বেড়ে যাবে। তোমরা জানো ডিহাইড্রেশন মিন্স কোনো কিছু থেকে পানি বেড়ে যাওয়া, আমাদের ডিহাইড্রেশন হয়। তো ঠিক অনুরূপভাবে ডিহাইড্রোজিনেস, ডি মিন্স হচ্ছে বেড়ে যাবে বা কম, হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়াতে এনজাইমটা এই সাবস্ট্রেট থেকে হাইড্রোজেন বের করে দিবে এবং বের করে দিয়ে নতুন একটা প্রোডাক্ট NAD, তোমরা জানো NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটি কিন্তু জারিত অবস্থায় থাকে, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত করে NADH তৈরি করবে, এটি কিন্তু একটা প্রোডাক্ট। তাহলে 6 নম্বর কার্বন থেকে আমি বলেছি 3PG কিন্তু 2 মলিকুল থাকবে, 2 মলিকুল থাকবে এখানে, কিন্তু এখানে আমি বিক্রিয়া দেখেছি 1 মলিকুল। তোমাদের খেয়াল করতে হবে যে এখান থেকে যা তৈরি হবে 2 মলিকুল 3PG থেকে 2 মলিকুল যে প্রোডাক্টগুলো তৈরি হবে সেগুলো ডাবল হবে, এটা খেয়াল করবা। এখন 3-ফসফোগ্লিসারলডিহাইড
এর সঙ্গে যুক্ত হয় পিআই। তোমরা জানো পিআই মিনস হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, যেটি আমরা ফসফরিক অ্যাসিড দেখিয়েছি। এবং আসলে যুক্ত হবে 3PG সঙ্গে 1 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফরিক অ্যাসিডটা যুক্ত হতে পারে না, যুক্ত হতে পারে ফসফরিক অ্যাসিড, কিন্তু এইটা 1 নম্বর কার্বনে। তোমরা খেয়াল করো 3PGA থেকে তৈরি হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিলেট থেকে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় তৈরি হলো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। আর NAD থেকে আমাদের NADH2 তৈরি হলো, এটি কিন্তু প্রোডাক্ট। তাহলে 1 মলিকুল 3-ফসফোগ্লিসারিলহাইড থেকে 1 মলিকুল 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং একটি NADH তৈরি হলো। তাহলে দুটো যদি হয় 3PGA, তাহলে 2 মলিকুল NADH2 এবং 2 মলিকুল 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তোমরা খেয়াল করো 3-ফসফোগ্লিসারিলেট অ্যালডিহাইডের গ্রুপের 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ, এখানে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, কার সঙ্গে যুক্ত হয়েছে? NADর সঙ্গে। আর তাহলে 1 নম্বরে থাকলো CO আর ফসফরিক অ্যাসিডের সঙ্গে দেখো H2PO3, এটা ফসফরিক অ্যাসিড, এই অক্সিজেনটা কিন্তু এখান থেকে আসছে। তাহলে এই অক্সিজেন 1 নম্বর কার্বনে COOP হয়ে গেল, আর একটা যে হাইড্রোজেন ছিল আমার ফসফরিক, সেই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন মিলিত হয়ে NADH2 তৈরি হলো। ঠিক আছে, তোমরা খুব ভালো করে খেয়াল করবা কিভাবে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এই 1 নম্বর কার্বনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে অ্যালডিহাইড গ্রুপটা হয়ে গেল এই ধরনের COOP। এই পি তো এইটা, এই অক্সিজেনটা এখান থেকে এসছে একটা অক্সিজেন, আর হাইড্রোজেনটা বেরিয়ে এসছে এখান থেকে একটা, এখান থেকে একটা, NADH2। আমরা নাম্বার 7 বিক্রিয়ায় যাই। এখানে এনজাইম কিন্তু কাইনেজ এনজাইম, ডেক DE K আছে তোমাদের, দেখো ডেক কাইনেজ এনজাইম সবসময় K মিনস কাইনেজ, ডেক DE চলে গেছে ডিহাইড্রোজেনেজ, দেন কাইনেজ এনজাইম। কাইনেজ এনজাইম নাম্বার 7-এ এখানে অ্যাক্টিভেশন হয়, অ্যাক্টিভেশন হয়ে বা অ্যাক্টিভিটি হিসেবে কাজ করে ম্যাগনেসিয়াম আয়নকে নিয়ে। এটি কিন্তু রিভার্সিবল বিক্রিয়া। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের ক্রিয়াশীলতায় ADPর সঙ্গে আমার একটা ফসফরিক অ্যাসিড অর্থাৎ ফসফরিক অ্যাসিড যুক্ত করে ATP তৈরি করে, এটা একটা প্রোডাক্ট। তো ADP থেকে ATP তৈরি করবে। অ্যাডেনোসিন ডাইফসফেটের সঙ্গে তাহলে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত করতে গেলে তোমরা জানো এই ফসফরিক অ্যাসিডের সঙ্গে পানির OH যুক্ত করলে ATP তৈরি হবে, ফসফরিক অ্যাসিড হবে, দ্যাট মিনস সেটি কিন্তু যুক্ত হবে। তাহলে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ADP প্লাস ওয়াটার কাইনেজ এনজাইম তৈরি হলো আমার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। দ্যাট মিনস এখানে CO, এই ফসফরিক অ্যাসিডটা বেরিয়ে হাইড্রোজেন বসলো, পানির একটা অ্যাসিড গ্রুপ তৈরি হলো। তাহলে এই যৌগটা হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই ফসফরিক অ্যাসিডটা যে রিমুভ হলো তার সঙ্গে পানির OH যে ছিল সেটা যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড, অর্থাৎ ADP থেকে অ্যাডেনোসিন ডাইফসফেট থেকে অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয়ে গেল। এটি একটি বহুমুখী বিক্রিয়া, তোমরা খুব খেয়াল করবা। ভারসাম্যটা কিন্তু আমি রক্ষা করে বিক্রিয়াটি দেখানোর চেষ্টা করেছি। কোনো যদি অসঙ্গতি থাকে বা অমিল থাকে তোমরা কিন্তু নোট করে রাখবা, পরবর্তীতে আমাকে জানার চেষ্টা করবা। হ্যাঁ, নাম্বার 8 রিঅ্যাকশন এখানে দেখো যে মিউটেজ এনজাইমের আমাদের 7 যে রিঅ্যাকশন ছিল প্রোডাক্ট পেয়েছিলাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। মিউটেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এটি কিন্তু বহুমুখী বিক্রিয়া, তৈরি হবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো এই যৌগটা 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড থাকার কারণে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটি মিউটেজ এনজাইমের ক্রিয়াশীলতায় এই ফসফরিক অ্যাসিডটা চলে যাবে 2 নম্বর কার্বনে এই হাইড্রোজেনের জায়গায়। তাহলে এই যৌগটার নাম হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2 নম্বরের হাইড্রোজেনটা এখানে 3 নম্বরে রিপ্লেস হয়েছে। তাহলে এই প্রোডাক্টটা, এই রিঅ্যাকশনটা মিউটেজ এনজাইমের ক্রিয়াশীলতায় 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে মিউটেজ অ্যাক্টিভেশন হয়ে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। খুবই সহজ, এটি বহুমুখী বিক্রিয়া। বাম ডান তোমরা খেয়াল করবা, মিলে যাবে, কোনো অসঙ্গতি নাই। নাম্বার 9 রিঅ্যাকশন এনোলেজ এনজাইম। আমরা যে প্রোডাক্টটা পেলাম 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার সঙ্গে এনোলেজ এনজাইম এটি বহুমুখী বিক্রিয়া ক্রিয়াশীলতা দেখিয়ে তৈরি করবে ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড এবং এক অণু পানি বেরিয়ে যাবে। এনোলেজ এনজাইম খুব ভালোভাবে খেয়াল করো,
আমি কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ায় আমি বলেছি নাম্বার 6 থেকে ডাবল, অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা 2 অণু এবং যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে সেটাও 2 অণু। তাহলে এখানে সাবস্ট্রেট হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার সঙ্গে এনোলেজ এনজাইম। তোমরা খেয়াল করো 1 অণু পানি বেরিয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর কার্বন থেকে একটা হাইড্রোজেন এবং 3 নম্বর থেকে ওএইচ গ্রুপটা। দেখো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর COOH, ফসফেনল পাইরুভিক অ্যাসিডের 1 নম্বর COOH, এখানে 2 নম্বর কার্বনের COP, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, পানির সঙ্গে যুক্ত আছে ধরে নাও, আর এখানে ওএইচটা বেরিয়ে গেছে। আর এখানে 3 নম্বর কার্বনে ছিল CH2H, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে, আর ফসফেনল পাইরুভিক অ্যাসিডের 3 নম্বর কার্বন আছে CH2। এই CH2 কিন্তু এখানে ডাবল বন্ড হয়ে গেছে, কারণ জানো যে কার্বনের এখানে ডবল বন্ড হওয়ার কারণ, হ্যাঁ কার্বনের 4টি যোজনী, 4টি হাত, ঠিক আছে। এখানে 2টো আছে, এখানে একটা 3টা, এখানে একটা আছে 4টি। 10 নম্বর বিক্রিয়া নাম্বার 10, রিঅ্যাকশন কাইনেজ এনজাইম। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন লাগবে, আমি তোমাদের বারবার লিখে দিইনি, তোমরা খেয়াল করবে যে এখানে কাইনেজ থাকলেই কিন্তু ম্যাগনেসিয়াম আয়ন থাকবে। তো এই হচ্ছে প্রোডাক্ট, এখানে তৈরি হবে একটি পাইরুভিক অ্যাসিড, সাবস্ট্রেট হচ্ছে 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড, তার সঙ্গে এডিপি প্লাস ওয়াটার এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে কাইনেজ এনজাইম। এই ফসফরিক অ্যাসিড এটির সঙ্গে পানির ওএইচ যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড অ্যাডেনোসিন ডাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। হ্যাঁ, এই ফসফরিক অ্যাসিডটা কাইনেজ এনজাইমের সহায়তায় এডিপির সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড হিসেবে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। আর যা আছে তাই দেখো, খেয়াল করো, 2-ফসফেনল পাইরুভিক অ্যাসিড 1 নম্বর কার্বন, পাইরুভিক অ্যাসিড 1 নম্বর কার্বন সেম, 2 নম্বর কার্বনের COP, এই ফসফরিক অ্যাসিডটা বেরিয়ে গেছে, অতএব CO। 3 নম্বর কার্বন এখানে CH2 ছিল, এখানে কিন্তু CH3, 2 আছে একটা হাইড্রোজেন কিন্তু পানির কাছ থেকে এসেছে, এসে CH3, আর পানির OH টা যুক্ত হয়েছে এই ফসফরিক অ্যাসিডের সঙ্গে, যুক্ত হয়ে ফসফরিক অ্যাসিড, দ্যাট মিনস এডিপি সঙ্গে ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হবে একটি এটিপি তৈরি হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটি কিন্তু প্রোডাক্ট। তাহলে এখানে 2টো এটিপি তৈরি হবে। আমরা জানি প্রত্যেক বিক্রিয়া আমি বলেছি সাবস্ট্রেট 2 অণু ধরব, ফলে এখানে ডাবল প্রোডাক্ট তৈরি হবে, দ্যাট মিনস 2টো এটিপি এবং 2টো পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা গ্লুকোজটা এক মলিকুল নিয়েছিলাম, সেই গ্লুকোজটা ধারাবাহিক 10টি বিক্রিয়ার মাধ্যম দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো 2 মলিকুল। এটিপি আমরা হিসাব করব কতটি তৈরি হয়েছে, এটিপি আসলে এখানে 2টো এবং আরেকটি জায়গায় এটিপি তৈরি হয়েছে 2টো, 4টি এটিপি, এবং NADH2 তৈরি হয়েছে একটি জায়গায়, অর্থাৎ 2 মলিকুল NADH2। আমরা দেখি প্রোডাক্টগুলো দেখাবো তোমাদের। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন প্রোডাক্ট। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ হতে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করার সময় 4টি এটিপি তৈরি হবে, 2টি NADH2 উৎপন্ন হবে। তোমাদের খেয়াল করবা বিক্রিয়ার মধ্যে 4টি এটিপি মানে 6 নম্বর বিক্রিয়া থেকে, অর্থাৎ 6 নম্বর বিক্রিয়া শুরু হয়েছে 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে, এবং সেখান থেকে যে এটিপি 2টো ধাপে তৈরি হয়েছে 2টি, দ্যাট মিনস 2 অণু 3-ফসফোগ্লিসালডিহাইড যদি চিন্তা করো তাহলে 4টি এটিপি এবং 2টো NADH তৈরি হবে। আর গ্লাইকোলাইসিসে কিন্তু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, অর্থাৎ 1 নম্বর থেকে 3 নম্বর রিঅ্যাকশনে 2টো এটিপি খরচ হয়ে যাবে, 2টি এটিপি খরচ হয়ে যায়, ফলে গ্লাইকোলাইসিসে যে প্রোডাক্ট তৈরি হবে নিট প্রোডাক্ট, সেটি হলো 2টো এটিপি এবং 2টো NADH2 এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু পানি। তাহলে যদি প্রশ্ন করা হয় গ্লাইকোলাইসিসে কতটি এটিপি তৈরি হবে, গ্লাইকোলাইসিসে প্রোডাক্ট হিসেবে এটিপি কতটি তৈরি হবে? ইয়েস, এটিপি তৈরি হবে 8টি। কেন 8টি? সরাসরি 2টো এটিপি, আর এই NADH2 এটি কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে জারিত হয়ে একটি NADH2 থেকে 3টি এটিপি, অর্থাৎ 2টো NADH2 মানে 3 দুগুণ 6টি এটিপি। তো টোটাল এটিপি হবে 6 যোগ 2, 8টি এটিপি তৈরি হবে। আর এই পাইরুভিক অ্যাসিডটা পরবর্তী ধাপে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেল, এবং ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে সম্পূর্ণরূপে জারিত হয়ে
সবজ শ্বসন সম্পন্ন করবে। হ্যাঁ, সবজ শ্বসনের টোটাল এটিপি হচ্ছে 36, তার মধ্যে গ্লাইকোলাইসিস তৈরি করবে কতটি? 8টি। আর 6টি তৈরি হবে অ্যাসিটাইল কোয়ে এই স্টেজে এটিপি, আর 14টি আর 24টি এটিপি তৈরি হবে গ্লাইকোলাইসিসে। এই তোমাদের 36। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার গুরুত্ব, তোমাদের সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস প্রসেস, এটা দেখো যে কি গুরুত্ব বহন করে। আমরা গ্লাইকোলাইসিস কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি পর্যন্ত বিভিন্ন উপাদান, উপস্থিতিমূলক কিছু কোষীয় উপাদান সৃষ্টি করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর গ্লাইকোলাইসিসে যে এটিপি বা NADH2 পাওয়া যায় তা মোট শক্তির কিন্তু 17 ভাগ। হ্যাঁ হ্যাঁ, 17 ভাগ, আর 3 ভাগ শক্তি কিন্তু বেরিয়ে যায়, তাহলে 20 ভাগ, এবং অবশিষ্ট 80 ভাগ শক্তি পাইরুভিক অ্যাসিডে জমা থাকে, যেটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল ক্লোয়ে গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল এগুলো সংগঠিত করে এই 80% শক্তি তৈরি করবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে গ্লাইকোলাইসিসে যে প্রোডাক্টটা তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, তার মধ্যে থাকছে 80% শক্তি, আর বাকি 20 ভাগ শক্তি মধ্যে 17 ভাগ শক্তি তৈরি হয়, 3 ভাগ শক্তি তাপ শক্তি হিসেবে বেরিয়ে যাবে। গ্লাইকোলাইসিস সকল জীবকোষে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ জারণ একটি কমন পথ। তোমাদের মনে আছে কিনা যে গ্লাইকোলাইসিস কিন্তু সবজ শ্বসন অবজ শ্বসনের উভয়ের কমন পথ, অর্থাৎ সকল জীবকোষে যে গ্লাইকোলাইসিস হবেই এটি কিন্তু একটা সাধারণ পথ, সেটি সবজ শ্বসন হোক বা অবজ শ্বসন হোক, গ্লাইকোলাইসিসের মাধ্যম দিয়ে এটি কিন্তু এক কমন পথ শুরু করবে গ্লাইকোলাইসিস, তারপরে তারা বিভিন্ন দিকে ভাগ হয়ে যাবে। এবং গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোথায়? কোষের, হ্যাঁ হ্যাঁ, সাইটোপ্লাজমে সংগঠিত হয়। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা যে গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে। আর সবজ শ্বসনের বাকি 3টা ধাপ হয় মাইটোকন্ড্রিয়ায়। অবজ শ্বসন হলেও সেটি কিন্তু আমি জানি যে অবাধ শ্বসন হয় কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, একটা কমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কমন অবাধ শ্বসন, এবং কিছু ছত্রাকের ক্ষেত্রে হয়। বাকি উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে হতে পারে অবজ শ্বসন ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেন যখন ঘাটতি থাকবে তখন হতে পারে। সো দ্যাট তোমাদের মনে রাখতে হবে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সবজ শ্বসন অবজ শ্বসনের বা শ্বসনের একটি কমন পথ হচ্ছে গ্লাইকোলাইসিস। সেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তোমাদের খুব ভালোভাবে খেয়াল করবা। আমি যে স্লাইডগুলো দেখালাম সেখানে রাসায়নিক বিক্রিয়ার গাঠনিক সংকেত খুব মনোযোগ সহকারে খেয়াল করবা, কারণ এটি তোমাদের বায়োকেমিস্ট্রি বলা হয়ে থাকে। বায়োকেমিস্ট্রিতে তোমাদের একটু ভয় থাকে অনেকের, এই ভয় দূর করার জন্য আমি প্রত্যেকটা স্লাইডেই কিন্তু চেষ্টা করেছি রাসায়নিক বিক্রিয়ার ভারসাম্য রক্ষা করা, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গাঠনিক সংকেত বা সাবস্ট্রেটের গাঠনিক সংকেত কিন্তু আমি উল্লেখ করেছি বা দেখিয়েছি। সো তোমাদের আশা করি কোনো কঠিন কিছু মনে হবে না। আমি তোমাদের দলীয় কাজ দিচ্ছি একটু, যে দলীয় কাজ গ্রুপ এ, যারা জোড় সংখ্যক রোল তাদের গ্রুপ এ, তারা কি করবে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ফ্লোচার্ট তৈরি করো। অর্থাৎ এই গ্লাইকোলাইসিস পুরো প্রক্রিয়াটির একটা ফ্লোচার্ট তোমরা তৈরি করবা। আর দলীয় গ্রুপ বি এর ক্ষেত্রে তোমাদের কাজ থাকবে বিজোড় রোল সংখ্যক গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলোর এনজাইমের তালিকা তৈরি করবা এবং প্রোডাক্টগুলোর নাম লিখবা। এই কাজ আমি দিলাম তোমাদের দলীয় কাজ গ্রুপ এ এবং গ্রুপ বি এর। আশা করি কাজগুলো তোমরা সম্পূর্ণ করতে গিয়ে দেখবা যে সমস্যাগুলো হবে, বা কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে ইনফর্ম করবা পরবর্তী ক্লাসে, বা মোবাইলে ইনফর্ম করতে পারো। আমি আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আশা করি তোমরা ভালো থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটাবে, স্বাস্থ্যবিধি মেনে বারবার যে স্যানিটাইজ করবে হাত, এবং সামাজিক দূরত্ব মেনটেন করে পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকবে। পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু পড়াশোনা করবে, পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। পড়াশোনা করে পরিবারের সঙ্গে সুস্থভাবে জীবনযাপন করো, কাজে সহায়তা করো পরিবারের বাবা মার কাজে, এবং তোমাদের উপস্থিতি যেন সুন্দর হয় এবং সাবলীল হয়, তোমরা সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।